This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা কি মদ খাবো না? খাবো না আমরা মদ? আচ্ছা, আমরা কি মদ খাবো না? মানে সাধারণ মানুষের কথা বলছি আমাদের রাজ্যে। উত্তরটা হাতের কাছে বাঙালির মহানায়ক। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ। হোয়াট? ইয়েস, এই তো জীবন বস। রাজ্য তো ঢালাও ছাড়পত্র দিয়েই রেখেছে। জেলায় জেলায় সরকারি মদের দোকান। এজন্য পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজ কর্পোরেশন রয়েছে। টেন্ডারের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি তারাই দিচ্ছে, বেভকো রিটেল শপ। অতএব খাও খাও, দুধ হয়ে ডুবে যাও। দেখো চোখে চোখে সর্ষে ফুল। সর্ষে ফুলই বটে। একটা ছবি দেখাবো আপনাদের, আপনার মাথাও ঝিমঝিম করবে। মোটেই ও কথা বলতে চাইছি না, নেশায় নয়, কাণ্ড কারখানা একবার দেখুন। এই যে হাতে নাম্বার প্লেট আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ। আরে হাতে হাতে দেখতেই পাচ্ছেন, এই যে মার্ক করা ছবিটা দেখছেন, হাতে জোড়া মদের বোতল। ভাবছেন নিশ্চয়ই এতে আর অবাক হওয়ার কি আছে? চারপাশে এমন মদৌ মাতাল দেখতে দেখতে আমাদের তো চোখ সয়ে গেছে। চোখটা দু আঙুলে ভালো করে কচলে নিয়ে গাড়িটার দিকে তাকান। কি লেখা আছে? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ। समझदार के लिए इशारा ही काफी होता है। ফলে দোলদোলানো মদের বোতল হাতে টলমলো পায়ের ব্যক্তি তাহলে কে? সন্দেহ জাগা অত্যন্ত স্বাভাবিক। পুলিশকে, মানে পুলিশ ধরে নিয়ে, যেহেতু পুলিশের গাড়িতে তিনি উঠছেন, টলমলো পায়ে দেখে গ্রামবাসীরা পিছু ধাওয়া করে। গ্রামের নামটা কি জানেন? ভোটপট্টি। ময়নাগুড়ির ভোটপট্টি গ্রাম। এলা পুলিশ পাবলিকক কিসের ইয়া করিবে, পুলিশই হয়ে আছে টোল। ভাগ্যটা ভালো যে একদম পাল্টি খায় নাই। এই যে খাল দেখতে পাচ্ছেন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানে টায়ারের নিশান হয়তো দেখা যাচ্ছে না, এইদিকে পিছাইতে চাইছে মনে হয়। তো এখানে এসে এই যে পাল্টিটা এইখানে খাইছে, ওই স্পিডে আসতেছে। হ্যাঁ, তারপর স্পিডে আসতেছে, সাইরেন বাজাচ্ছে। ও মানে সাইরেন বাজানোর পরে তো পাবলিক ভয় খাচ্ছে। মানে পুলিশের গাড়ির যে সাইরেনও বাজাইছে, লাইট জ্বালাচ্ছে। পুলিশ সুপার হোয়াটসঅ্যাপে জানিয়েছেন গাড়িটি আসলে পাবলিক গাড়ি। হ্যাঁ, পাবলিক গাড়ি। চালকও পুলিশ নয়। পুলিশের সঙ্গে এই ব্যক্তির কোনো রকম যোগাযোগও নেই, এটা পুলিশ সুপার জানাচ্ছেন। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই বাংলা, আমাদের এই বাংলা। পাবলিক গাড়ির পিছনে বড় বড় করে লেখা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ। মানুষ কি ধরে নেবে? ওই পাবলিক চালকের এত দুঃসাহস একবার ভেবে দেখুন। পুলিশ স্টিকার লাগিয়ে ঘুরছে। জেলার পুলিশ কর্তা কি কড়া আইনি পদক্ষেপ করবেন? নইলে এই রোগ তো ছড়িয়ে পড়বে। হয়তো অনেক জায়গাতেই হয়, এটা ক্যামেরায় ধরা পড়েছে তাই। তবে পুলিশের মাতলামি কিন্তু নতুন কিছু নয়, একাংশের কথা বলছি, সবাই নয়। কলকাতা মেডিকেল কলেজের সেই দৃশ্যটা ভুলে গেলেন? মাঝরাতে মদ্য পুলিশ লুটোপুটি খাচ্ছে একেবারে রাস্তায় গড়াগড়ি মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে, আর তাকে সামলাতে হিমশিম খাচ্ছেন সহকর্মীরা। মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় একেবারে এমার্জেন্সির যে গেট, সেই গেটের সামনে তিনি একেবারে লুটিয়ে পড়েছিলেন। মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেছে এবং এই মুহূর্তে তাকে অন্য পুলিশ কর্মীরা নিয়ে যাচ্ছেন। একেবারে লুটিয়ে পড়ছেন তিনি মাটিতে। তাকে অন্য পুলিশ কর্মীরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি কোনো রকমে সামলাতে পারছেন না। এইভাবে ডিউটি করেন না এখানে? না, আমার ডিউটি অন্য জায়গায়। আপনি নেশা করেছেন? আপনি নেশা করেছেন? না না, ওর হার্ট অ্যাটাক হয়েছিল। আপনারা তো বাজে কথা বলছেন। ওর হার্ট অ্যাটাক হয়েছিল, বিজেপির লোকেরা গিয়ে তারপরে ওর মুখে ওর জামা কাপড়ে মদ ছিটিয়ে দিয়ে আসে যাতে মুখ থেকে মদের গন্ধ বেরোয়। এই প্রশ্নের উত্তর আমি দেবো না, ডিসি নর্থ দেবেন, ডিসি সেন্ট্রাল দেবেন। এই সব পুলিশ আছে বলে তো আরজিকর ঘটনা ঘটে। একটা মেডিকেল কলেজ পাহারার জন্য হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে, আমার ঠিক মনে নেই, সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করতে হয়েছে। আর একটা মেডিকেল কলেজে আপনি দেখুন মদ খেয়ে পুলিশ কর্মচারী গড়াগড়ি খাচ্ছে।
এরা আছে বলেই দালাল রাজ তৈরি হয়েছে প্রত্যেকটা হাসপাতালে। উৎপাতের ধন চিৎপাতে যা, তাই এই পয়সা কি করবে, আর বাড়িতে নিশ্চয় নিয়ে যাবে, একটু চুল্লু খেয়ে এলে। এইভাবে ডিউটি করে না, আমার ডিউটি অন্য জায়গায়। দেখুন, একজন প্রাপ্তবয়স্ক নাগরিক তিনি মদ খাবেন না উচ্ছের রস খাবেন এটা তার ব্যক্তিগত চয়েস, কিন্তু অন ডিউটি এটা করা যায় কি? শিক্ষা নেবে পুলিশ। কলকাতার পর ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, সেখানেও জরুরি বিভাগের সামনে কর্তব্যরত পুলিশ অপ্রকৃতিস্থ, নেশায় একেবারে চুর, তর্কাতর্কিতে রোগীকেই চড় ঘুষি মেরে দিয়েছেন। বুঝুন কাণ্ড। আমরা বলছি না, অভিযোগ রোগীর পরিবারের। দেখুন গত রাতের সেই ছবি। ওনার পায়ে ইনজুরি উনি। ও দাদা, ঠিক আছে না, হচ্ছে তো ভিডিও। বাইক নিয়ে ঢুকে আমাকে নিয়ে আসে। তোরা কোথায় রিপোর্টার? কার্ড দেখা দে না। আরে এখানে ফোর্সের সাথে খারাপ ব্যবহার করেছিস কেন? কেউ খারাপ ব্যবহার করে? মিন্টু কুমার দাস, নোটপ্যাড কর, মিন্টু কুমার দাস। অনেস্টি স্যার, মোবাইল হাত দেওয়ার টাইম নেই আপনার। মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না, মোবাইল হাত দিবেন না। আরে ড্রিঙ্ক করে কাজ করছেন কি? অন দ্য রেকর্ড হবে, কোনো পজ হবে না ভিডিও। আমার ফেসবুক লগইন করতে দে আমাকে। মিন্টু কুমার দাস না? আমি লাইভে যাব, আমি লাইভে যাব এখন। ভিডিও করে করছি ভালো হবে কি? আমি তখন বাঁচাতে পারবো না। আচ্ছা ঠিক আছে স্যার। আরে ঠিক আছে স্যার, না স্যার, একটা পেশেন্টের সাথে এরকম ব্যবহার করলে আপনি চিন্তা করছি তো এরকম ব্যবহার কেন করলেন? এই যে অফিসার আইসে তারপর মারছে। আমি একটা পেশেন্ট নিয়ে আসছি, আমি একটা পেশেন্ট। আচ্ছা ঠিক আছে, সিনজা তুমি দেখো না। ভাই আমি দেখছি। এটার বিচার লাগবে। আমি থানায় যাব। আজকে এটার বিচার লাগবে। এই তো বর্ষারা, আজকে তুমি আমাকে বাধা দাও। মনোজকে আটকা, আরজিকর কাণ্ডের পর নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি হাসপাতালে পুলিশ বাড়িয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশতাই ছিল সেই পুলিশ যদি ডিউটিরত অবস্থায় আকণ্ঠ মদ্যপান করে তাহলে যা হওয়ার তাই হয়েছে। কালকে আমি গাড়ি থেকে পড়ে গিয়ে যখন তারপরে আমি হুগলি হসপিটালে যাই, যাওয়ার পরে একজন হসপিটাল যখন আমি ঢুকি তখন এক সিভিক ভলেন্টিয়ার আমাকে বাধা দেয়। আমার ভাই আমাকে জোর করে ইমার্জেন্সি নিয়ে যায়। কালকে কাকুকে আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, তো ডক্টর ট্রিটমেন্ট করার পরে আমরা যখন বেরোচ্ছিলাম আচমকা পুলিশ চলে আসলো। পুলিশ এসে ভিতরে মারতে শুরু করলো তাদেরকে। কোন অবস্থা ওনার পোশাকও এলোমেলো, ওরা মদ্যপ অবস্থায় আমাকে হিমভাম, এমনকি বুকেও ঘুষি মারে, চত্থাপ্পড় মারে। পশ্চিমবঙ্গে যারা আইনের রক্ষক তারা আইনের ভক্ষকে পরিণত হয়েছে। তা না হলে একটা অসুস্থ রোগীর উপরে এভাবে নির্মম ভাবে কেউ অত্যাচার করতে পারে? যদি সেই ব্যক্তি যদি কোনো দোষও করে থাকে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা করা উচিত ছিল। তার গায়ে হাত দেওয়া, সেই অসুস্থ ব্যক্তিকে মারধর করা এর জঘন্যতম কাজ। কোনো যদি এরকম ঘটনা ঘটে থাকে খুবই দুর্ভাগ্যজনক, এরকম না ঘটাই ভালো। মানুষের বাইক আটকে নিয়ে মুখের মধ্যে পরীক্ষা করা হয় মদ খেয়েছে কিনা, পুলিশ আধিকারিকদের পরীক্ষা করাইতে হবে আগামী দিনে যে সে সুস্থ আছে কিনা। পুলিশের উর্দি গায়ে চড়িয়ে মদ্যপান কি এখন এ রাজ্যের খুব স্বাভাবিক ছবি হয়ে গেছে, নিউ নর্মাল? একটার পর একটা ঘটনা আপনাদের দেখাচ্ছি এবং দেখাবো। যত বলবো পুলিশের অস্বস্তি বাড়বে। তবে এটাও ঠিক, এই ডিসিপ্লিন ফোর্সে প্রচুর ভালো অফিসার আছেন, প্রচুর সৎ অফিসার আছেন, কনস্টেবল আছেন, এসআই আছেন, এএসআই আছেন। আপনাদের কয়েকজনের জন্য তাদেরও বদনাম হয়, এই জন্য মাঝে মাঝে আপনাদের কলার ধরে নেয়, কান ধরে নেয় দুর্বৃত্তরা। আসুন কেষ্টগড় বীরভূমের একটা ছবি দেখাই আপনাদের। গত বছর এপ্রিল মাসের ছবি। নেশায় বুঁদ পুলিশের ডিউটির নমুনা দেখলেন। এরপর শিলিগুড়ির আর একটা ছবি দেখুন।
ড্রিঙ্ক করে আসছে গাড়ি যাবে না গাড়ি যাবে না যাবে না গাড়ি যাবে না যাবে না গাড়ি যাবে না ডিউটি অফিসার এরকম করবে অন ডিউটি यहाँ पर ऑन टेस्टर टेस्टर लगाओ टेस्टर ড্রিঙ্ক করে আসছে গাড়ি যাবে না গাড়ি যাবে না গাড়ি যাবে না যাবে না আসানসোলের আর একটা ছবি দেখাবো আপনাদের, মদে বেহুশ পুলিশ। কর্তব্যরত অবস্থায় মদ খেয়ে পড়ে আছে। ওসিকে বলে দিয়েছি, ওসি বললে ইমিডিয়েট আমি পাঠাচ্ছি। এবার আপনাদের সিঁথির মোড়ের ছবিটা মনে করাই। ইনিও একজন সিভিক। আরজিকর, তিলোত্তমা, ধর্ষণ, সিভিক সঞ্জয় রায়কে নিয়ে তোলপাড়ের মধ্যেই এই সিভিক মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন। প্রতিবাদীদের চাপে পুলিশ শেষ পর্যন্ত গ্রেফতার করে। সিভিকের কথা ছাড়ুন, আইন শৃঙ্খলার কাজে সিভিককে যে কাজে লাগানো যাবে না সেই নির্দেশ আদালতেরই দেওয়া আছে, কিন্তু পুলিশ, রাজ্যের পুলিশের এই টুকরো টুকরো ছবিগুলো কি বার্তা দেয় বলুন তো? রাজ্যের প্রশাসনের জন্য, বাংলার পুলিশের জন্য এইগুলো কি খুব ভালো বিজ্ঞাপন? পুলিশ যদি মদে বেহুঁশ থাকে তাহলে রাজ্যে তো নৈরাজ্য হবে, কোনো কোনো ক্ষেত্রে তাই তো হচ্ছে, এবং কারণ এগুলোই। নৈরাজ্য চলছে বাংলায়, বাংলায় নৈরাজ্য চলছে। নৈরাজ্য মানে নৈরাজ্য। শাসক দলের নেতারা মনে করছে আমরা ইউনিফর্ম ছাড়া তৃণমূলের লোক, আর ওরা ইউনিফর্ম পরে তৃণমূলের লোক। পশ্চিমবঙ্গে পুলিশের অবস্থা আমি আগেও বলেছিলাম, এই মুহূর্তে মন্দিরের ঘন্টার মতো হয়ে গেছে, যে যখন পারছে গিয়ে বাজিয়ে দিচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার নেতৃত্বে এই বাংলায় ধ্বংসলীলা চলছে। ধ্বংসলীলা এই সেন্সে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, আইন শৃঙ্খলা জড়িত সর্বত্র ধ্বংসলীলা চলছে আপনার নেতৃত্বে। পুলিশ মানুষের পাশে নেই, পুলিশ দুষ্কৃতীদের পাশে আছে। এ বাংলা আর কত নিচে নামবে, এ বাংলায় আর কি কি হবে আমাদের জানা নেই। দেখুন, পুলিশ ঠোঁটকাটার সফট টার্গেট নয়, সমাজের সব স্তরের কথাই বলছি। নেশা এমন একটা জায়গায় পৌঁছেছে এবং পাবলিক প্লেসে তালমিল থাকছে না। এক শ্রেণীর পুলিশ মদ খাওয়ার সময় ভুলেই যাচ্ছেন যে তারা শপথ নিয়ে গায়ে যে উর্দিটা চড়িয়েছেন তার সম্মান কোন আকাশের উচ্চতায় তোলা যায় যদি এই কাজগুলো এড়ানো যায়, যদি ভালো কাজ করা যায়, যদি মানুষের স্বার্থে কাজ করা যায়। উর্দির অসম্মান হচ্ছে, আমরা সেটা চাই না। ইউনিয়ন রুমে বসে ছাত্রনেতা নির্দ্বিধায় মদ খেতে পারে, তুফানগঞ্জের ছবিটা দেখলেই বুঝতে পারবেন। নেতা ধীমান নেতা ছাত্র পরিষদে মদ খাচ্ছে, আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদে মদ খাচ্ছে, আমাদের নেতা ধীমান নেতা ছাত্র পরিষদে মদ খাচ্ছে। বিজেপিরা চাইছে কলেজটা যদি অশান্ত হয়, একটা কলেজের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক, এটা তাদের কাছে তো কোনো হাতিয়ার নেই যে সামনে থেকে বার করবে, তারা আমাদের উপরে আক্রমণ করবে সামনে থেকে, সেই ক্ষমতা বিজেপিদের নেই। তাই একটা ফেক ভিডিও বানিয়ে আমাকে যদি আমার পিছনে আমার শরীরে একটা দাগ দেওয়া যায়, মানে আমার কেরিয়ারে একটা দাগ বসানো যায়, সেই চেষ্টা করছে হলো বিজেপিরা। অস্বস্তিকর কিছু সামনে এলেই সেটা ফেক, চক্রান্ত, সবটা চক্রান্ত, বানানো ভিডিও। মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুললে অনেকেই মনে মনে গাল দেবেন জানি, বলবেন জ্ঞানের কথা বলছে, নীতির ধ্বজাধারী, কিন্তু কাণ্ডজ্ঞান হারিয়ে যাচ্ছে। চারপাশে একটার পর একটা যেসব ঘটনা ঘটছে, কোথাও না কোথাও মদের যোগসূত্র আপনি খুঁজে পাবেনই। এই যে 15ই মার্চ দিনহাটার গুলি, সেখানে অশান্তির মূলে কিন্তু এই মদ। বড়ানগর থেকে টিটাগড়, মালদার ভূতনি থেকে কালিয়াচক, বহরমপুর থেকে নদিয়া, এই কদিনে বেশ কিছু এমন ঘটনা ঘটেছে নেশার ঘোরে। কোথাও খুনোখুনি, কোথাও বাবা মেয়েকে মদ খেয়ে জলে ফেলে দিচ্ছে, চারপাশটা যেন একবারে হজবরল, ঘেঁটে ঘন্ট একটা অবস্থা। শুধু মালদার একটা হিসেব দিয়ে আপনাদের বুঝতে পারবেন কিভাবে নেশায় বুঁদ একটা শ্রেণী। গত শুক্র এবং শনিবার এই দুদিনে মালদায় অন্তত 20 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। ঠিকই শুনছেন, 20 কোটি টাকার। হিসেবটা ঠোঁট কাটার দেওয়া নয়,
মালদা চেম্বার অফ কমার্সের দেওয়া এই হিসেব। বিক্রেতাদেরই দাবি অস্বাভাবিক হারে মালদা জেলায় মদ বিক্রি বেড়েছে। চেম্বার অফ কমার্স দাবি করছে অন্তত 20 কোটি টাকার ব্যবসা হয়েছে মাত্র দুদিনে, যেখানে আবার তাদের দাবি বেআইনি পথে মদ বিক্রিও রয়েছে। ভালো হয়েছে, টোটাল জেলাতে ধরুন যে ভালোই ব্যবসা ভালোই হয়েছে, বেড়েছে বলেই কনজামশনটা বেড়েছে, একদম বেড়েছে বলেই কনজামশনটা বেড়েছে। প্রচুর টাকা চোলাই মদ, দেশি মদ যেগুলো বিক্রি হয়েছে সেগুলো কিন্তু অন্য বছরও হয়, এবছরও কিন্তু সেই পরিমাণটা কম অংশ নাই। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় চায়ের দোকান থেকে মদের, এখন সব জায়গায় প্রায় মদ পাওয়া যাচ্ছে, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে। জেলাতে প্রায় 17-18 কোটি টাকার মদ বিক্রি হবে এবং সেই মদটা কিন্তু প্রায় 20 কোটি টাকার কাছাকাছি মদ বিক্রি হবে, যেটা কিন্তু 12 কোটি টাকার হিসাব দেখালেও কিন্তু 3-4 কোটি টাকা বাইরে থেকে মদ ঢুকেছে। আর এটাই আশঙ্কা, কারণ বেআইনি মদ বিক্রির সাথে সাথে একদিকে যেমন সরকারের রেভিনিউ কমছে, অন্যদিকে আবার অপরাধমূলক কাজকর্ম বেড়ে যাচ্ছে, আর এটাই উদ্বেগ বাড়াচ্ছে সকলের। ইতিমধ্যেই ব্যবসায়ীদের পক্ষ থেকে এই বিষয়ে পুরসভা এবং জেলা প্রশাসনের সঙ্গে কথাও হয়েছে এবং হয়তো খুব শিগগিরই তারা এই বিষয়কে নিয়ে বৈঠকেও বসতে চলেছেন। এ নিয়ে রাজনীতি হবে না, বিরোধীরা বলছে মালদায় অপরাধের মূলেই রয়েছে মদ। জেলায় এই দোলের দুদিন 12 কোটি টাকার উপরে মদ বিক্রি হয়েছে, এটা সরকারি হিসাব। তার বাইরে আরো কত টাকা ইল্লিগাল মদ বিক্রি হয়েছে, নেশার দ্রব্য বিক্রি হয়েছে, সেটা আমাদের অজানা। আর এই মদ বিক্রির জন্যেই আজকে দেখছি সারা মালদা জেলায় বিভিন্ন গ্রামে, ইংলিশ বাজার শহরে আমরা গন্ডগোলের ঘটনা দেখতে পেলাম। মানিকচকের ভূতনিতে মদ খেয়ে মারামারিতে হাসুয়ার কোপ খেয়ে একজনের মৃত্যু হলো। শহরে মদ খেয়ে এখানে গুলি চলল। কিছুদিন আগে বৈষ্ণবনগরের 2টো মদের থেকে 2টো হত্যার ঘটনা ঘটল, কিন্তু তারপরেও পুলিশের কোনো ভ্রুক্ষেপ নেই। মদের রেভিনিউ না পেলে মমতা ব্যানার্জির সরকার এক পাও নড়তে পারবে না। এটা যদি মদ কারো বাড়ি থেকে বিক্রি হতো তাহলে অস্বাভাবিক বলতাম, যেহেতু একটা অফসব আছে, সেখান থেকে মদ নিচ্ছে, লোকে মদ খাচ্ছে। মদ যখন বিক্রি হয় নিশ্চয়ই গভর্নমেন্ট তাকে লাইসেন্স দিয়েছে বলে বিক্রি হয়। আমরা বলতে পারি না মদের দোকান বন্ধ করে দেওয়া হোক, কখনোই বলতে পারবো না। আমরা বলতে পারবো না অমুক দোকান বন্ধ করে, বলতে পারবো। আমরা দেখবো ট্রেড লাইসেন্স নিয়েছে কিনা, ট্রেড লাইসেন্স অনুযায়ী কাজ করছে। ছোটকাটা স্পেশাল নিয়ে ফিরে এলাম। বাংলায় বিতর্কের বাস পদে পদে, এই যেমন ধরুন আবাস কেলেঙ্কারি কাণ্ড, পুরো মাথার উপর পাকা ছাদ, গরিব মানুষগুলির জন্য আশ্রয়। এতেও এত দুর্নীতি হবে? ক্ষমতা থাকলে যা ইচ্ছে তাই করা যায়, এটা কি নিয়ম? চন্দ্রকোনার কথাই ধরুন, দিব্যি বাড়ি তৈরি হচ্ছে। কার জানেন? আবাস প্রকল্পে এই বাড়িটি পেয়েছেন জ্যোৎস্না পান। এখানে পরিচয় পর্ব শেষ হয়নি, তো সবে নামটা বললাম, আসল কথাই বলা বাকি আছে। তার স্বামী প্রভাত পান ব্যবসায়ী মানুষ। পেট্রোল পাম্প রয়েছে 9 নম্বর ওয়ার্ডে, ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের পাশে, আর তার পাশেই এই বাড়িটা তৈরি হচ্ছে। আবাসের টাকার কেমন সদ্ব্যবহার হচ্ছে দেখুন একবার। বাস্তবটা মানুষ জানে না, মানুষ দেখছে যে পেট্রোল পাম্প, কিন্তু পেট্রোল পাম্পটা কী, কার, কী ধারা মানুষ জানে না। আমার যে ব্যাংকে কত টাকার লোন আছে আর আমি যে কি করে করেছি, সেই ঈশ্বর ছাড়া আর ব্যাংকের লোক ছাড়া কেউ জানে না। সুতরাং এখানে বলে কিছু নেই, মানুষ বলবে। কারো লোন থাকলে সে আবাস পাবে এরম কোথাও লেখা আছে নাকি আইন? আমরা কিন্তু এরম রুল বুকে কোথাও আছে বলে জানি না। এটা কোনো যুক্তি হলো? লোন নিয়ে ব্যবসা করছেন বলে আবাসের বাড়ির দাবিদার হয়ে গেলেন তার স্ত্রী? আশ্চর্য তো। বিরোধীরা অবশ্য বলছেন এটা হয়েছে কারণ তিনি ক্ষীরপাই পুরসভার চেয়ারম্যানের আত্মীয়, আর চেয়ারম্যান বলছেন মাটির বাড়ি ছিল তাই নাকি নাম উঠেছে আবাসের তালিকায়। সাধে বলছি পুরো কেলেঙ্কারি। ওর নিজস্ব পুরনো বাড়ি আছে এবং মাটির বাড়ি, সেই বাড়িটাকে ও সংস্কার করবে বলে তখন আপিল করেছিল ওই ওয়ার্ডে। পরবর্তীকালে সেই ওয়ার্ড ওকে একটা বাড়ি অ্যালট করে, কিন্তু আমরা যেটা জানতাম পুরনো বাড়ি ওর আছে, আপনারা গেলেও দেখতে পাবেন, এবং পরিত্যক্ত বাড়ি, বাড়িটি ভগ্নদশা, সেইভাবেই ওটা দেওয়া হয়েছে।
দেখুন, শাক দিয়ে যদি মাছ ঢাকার কেউ চেষ্টা করে, মাছ কোনো একটা সময় ঠিক মাথাটা বের, যদি জিওল মাছ হয় তাহলে তো সে লাফিয়ে চলে যাবে, শাক চাপা দিতেই পারবেন না। তাহলে এইসব ছেদু যুক্তি দিয়ে কোনো লাভ নেই। খেলা চলছে দিকে দিকে। আরামবাগ, সেখানে আর একটা কাণ্ড। তৃণমূল সাংসদ মিতালি বাগের একেবারে বাড়ির কাছে তার গ্রামেই অভিযোগ উঠছে আবাস দুর্নীতির। যোগ্যরা বঞ্চিত আর দিব্যি ঘর পেয়ে যাচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। ছাদের ওপর উঠছে আবাসের ঘর। মানেটা বুঝলেন না? মানে একতলাটা আগে থেকেই ছিল, দোতলা করছেন তিনি। পাওয়ার উপযুক্ত তালিকা তো দিচ্ছেন, তাহলে এবার আমরা কি করব? তারা তো দিনরাত রাস্তা দিয়ে যাতায়াত করছে, দেখছে। তাহলে অফিসার কি সার্ভে করে গেছে আমি বলতে পারবো না। ওনার পাকা বাড়ি থাকতে উনি পেয়েছে সেটা অফিসারই জানে। বন্দনা কুণ্ডু পঞ্চায়েত সদস্য, তার দিকেই আঙুল উঠছে। এদিকে তিনিও যুক্তি সাজিয়ে ফেলেছেন ঠিক। শুনুন একবার। যেটুকু আছে আমার শ্বশুর মশাইয়ের আছে, অ্যাকচুয়ালি আমার বাড়ির নেই। পঞ্চায়েত সার্ভে করে গেছে, বিডিও সার্ভে করে গেছে, নিশ্চয়ই আমার পাওয়ার যোগ্য বলেই তারা মনে করে দিয়েছে। দোতলাটা শ্বশুর মশাইয়ের, দেওরের, সবারই আছে। এরপরও প্রশাসন কোনো পদক্ষেপ করবে না? শাসক দল কি চোখ কান বুঝেই থাকবে? প্রথমে তো তদন্তের বিষয় রয়েছে, যদি এটা সঠিক হয়ে থাকে আমি পঞ্চায়েত যিনি প্রধান আছেন বা আধিকারিকরা আছেন বা ব্লক আধিকারিকরা যারা আছেন, ওনাদেরকে বিষয়টা আমি খতিয়ে দেখার জন্য অবশ্যই জানাবো। আবার অস্ত্র উদ্ধার, আবার সেই মধ্য কলকাতা, খাস কলকাতায় আবার পাওয়া গেল অস্ত্র। ট্রেনে করে এসব নিয়ে হাজির হাসান শেখ। শিয়ালদা স্টেশনে আজ সকালে হাটে বাজারে এক্সপ্রেস পৌঁছানোর পর থেকেই একের পর এক কাণ্ড। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মানে এসটিএফ ওত পেতেই ছিল। ট্রেন ঢুকতেই হাজির তারা, ব্যাস। আর যায় কোথায় অস্ত্র পাচারকারী? মালদার কালিয়াচক থানা এলাকার বাসিন্দা হাসান বিহার থেকে ওই সব অস্ত্র নিয়ে এ রাজ্যে এসেছিল। আবার দেখুন সেই বিহার কানেকশন, সেই মালদা কানেকশন। তার কাছ থেকে 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি সেটা উদ্ধার করে। ধৃত ব্যক্তি অর্থাৎ যাকে অ্যারেস্ট করা হচ্ছে তার নাম হাসান শেখ। শিয়ালদা স্টেশনের বাইরে সেখানেই সেই ব্যক্তিকে বসিয়ে আগ্নেয়াস্ত্র সহ গুলি যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো সিজার লিস্ট তৈরি করা হচ্ছে। দেখলেন অস্ত্রগুলো, সেই চীনা লোগো বসানো বন্দুক। আজকাল বাংলায় এর বেশ রমরমা চড়চড়ি এবি করছে, মানে অপরাধের জগতে। অপরাধীদের নাকি এটা বিশেষ পছন্দের। জানা গেছে অস্ত্রগুলি বিহারেই তৈরি হয়, খাগাড়িয়ায়। আরও স্পেসিফিক্যালি বললাম, সেখান থেকে মালদা হয়ে সোজা শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেসে নিয়ে আসা হয়েছিল এইসব অস্ত্র। এবং এও জানা গেছে অস্ত্র কারবারিদের হ্যান্ডলার যে ধরা পড়েছে এই হাসান শেখ। পুলিশ অত্যন্ত সক্রিয়, ভালো কাজ করছে। অস্ত্র উদ্ধার ভিন রাজ্যের যতটুকু পাওয়া গেছে ততটুকু নিয়ে আপনারা হইচই করছেন, লাপালাপি করছেন। আপনি ভাবতেই পারছেন না আর কত পাওয়া যায়নি। অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার। সৌভাগ্যবশত এখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি। কোথাও কেন্দ্রের বিএসএফ ব্যর্থ, কোথাও অন্য রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ। তারা পশ্চিমবঙ্গকে ভাবমূর্তি নষ্টের জন্য করছে, কিন্তু পুলিশ ধরেছে তো ভালো। অবৈধ অস্ত্রশস্ত্রের রমরমা চলছে। দুর্ভাগ্যের বিষয়, এই অবৈধ অস্ত্রশস্ত্রগুলোকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। এখানে এসটিএফ ধরছে, আর সিপিএম এর সময় রাইটার্সের পাশে, লালবাজারের পাশে রশিদ খানের বাড়ি আরডিএক্স বিস্ফোরণ হয়ে 100-র বেশি লোক হতাহত হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। 6টা পেয়েছেন মানে কমপক্ষে 600 আপনি পাননি। এইটা নিয়ে আতঙ্কিত থাকা উচিত। ঠোঁটকাটা আজ এ পর্যন্তই।